মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কালকে আমাদের ইন্ডিয়ান টিম টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। এর জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে কোনো আজগুবি গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। কি হবে যদি রাতে বেলা মাছ ধরতে গিয়ে পড়তে হয় ভয়ঙ্কর বিভীষিকার মুখে? এই নিয়ে আমাদের আজকের গল্প মরাখালীর ভয়ঙ্কর রাত। এটা কোনো গল্প নয়, ঘটনা। আমার দাদা আর তার বন্ধুর সাথে এটা সত্যি ঘটেছে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন, লিংক ডিসক্রিপশন বা কমেন্টে পিন রইল। সময়টা ছিল আষাঢ় মাসের। গ্রামে বেশি বৃষ্টি হলে আশেপাশের নদী নালা হয়ে উঠত জলে পরিপূর্ণ। সেই সময় গ্রামের একটা নতুন রূপ ধরা পড়ত মানুষের চোখে। এখন বাজে বেলা 5টা। আমি একটা কারণে এসেছিলাম ভূতোর বাড়িতে। এসে আটকে গিয়েছি। এই ঝড় বৃষ্টিতে আর একটু হলেই জল খাল ছেড়ে উঠে আসবে ভূতোর বাড়ির উঠোনে। আমি ভূতোকে বললাম, ভূতো, দেখছিস জল তো আর ঠেকানোই যাচ্ছে না। এখন যদি বৃষ্টি না কমে তাহলে জল তো তোদের বাড়িতে উঠে আসবে রে। বৃষ্টির যা অবস্থা তাতে মনে হচ্ছে বৃষ্টির জল উঠোনে না উঠে ছাড়বে না। একটু চিন্তার স্বরে কথাটি বলল ভূত। সেই সময় দেখি বাড়ির সামনে দিয়ে এগিয়ে চলেছে হারান কাকা। তাকে দেখে ভূত বলল, হরিদা, যাচ্ছ কোথায়? শুনুনি, রামুর পুকুরে সব মাছ বেরিয়ে গেছে খালে। এতক্ষণ সবাই মাছ ধরা শুরু করে দিয়েছে হয়তো। বলে লোকটি চলে গেল তার কাজের উদ্দেশ্যে। এই বৃষ্টির মধ্যে বসে থাকাচ্ছে, চল মাছ ধরে আসি। যাবি? তাহলে চল। কথা মতো কাজ হলো। 5 মিনিটের মধ্যে একটা ছাতা আর একটা জাল নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম গ্রামে। শেষ প্রান্তে এসে দেখি একটা হুলস্থুল বেঁধে গেছে। রীতিমতো পুরো গ্রাম ভেঙে পড়েছে এই খালে। মনে হচ্ছে আমরাই সব থেকে দেরি করে ফেলেছি। মানুষের যা অবস্থা, এখানে থাকলে একটা মাছও পাবো না। ওই দিকে চল। অগত্যা আমার কথা মতো ভূত সেদিকেই চলতে লাগলো। এখন বাজে রাত 7টা। দুজন লোক খালের মাঝখানে জলের মধ্যে জাল তুলছে। এই জালগুলোকে প্রথমে জলের মাঝখান দিয়ে পাততে হয়। মাছ চলাফেরা করার সময় জালে জড়িয়ে পড়ে। ওই দেখ, সাপ বেঁধেছে। এখন জাল কেটে সাপটাকে বের করতে হবে। মাছ যেমন চলাফেরা করার সময় জালে আটকা পড়ে, তেমনি আটকা পড়ে সাপ। সাপ যেখানে আটকে যায় সেখানে একটা ফাঁস কেটে দিলেই সাপটা আবার জাল থেকে ছাড়া পায়। মাছ তো অনেক ধরলাম, জালটা তুলে রওনা দেব বাড়ির দিকে। জালটা তুলতে তুলতে কথাটি বললাম আমি। কিছুক্ষণ পরে তারা জালটা তুলে হাঁটা ধরল বাড়ির দিকে। হঠাৎ পিছন থেকে একটা শব্দ ভেসে এলো, একটা মাছ দিয়ে যা। কিরে, দিবি না? এটা হচ্ছে মরা খাল। বহুদিন আগে গ্রামে কেউ মারা গেলে তাকে এখানেই পুঁতে রাখা হতো। কে কে কথা বলে ভাবে? আমি আমি রে, আমি রামু। এই কথা শুনে আমাদের গায়ে যেন একটা ঠান্ডা স্রোত খুলে গেল। 2 বছর আগে রামু মারা গেছে
তাকে এখানেই পুঁতে রাখা হয়েছিল। সাধন, পালা পালা সাধন। আগে হয়তো বলা হয়নি, আমার নাম সাধন। আমরা দুজন এই কাদার মধ্যে সরতে শুরু করলাম। ভূত আমাদের পিছনে, তার পা উল্টো দিকে। কিরে, মাছ দিবি না? মাছ দিবি না? দে একটা মাছ। সাধন, মাঝেরও একটা ভূতের দিকে ছুড়ে দে, না হলে আমরা এখানে মারা পড়বো। কিরে, মাছ দিবি না? মাছ দিয়ে। সে ভূতটা একই সুরে বলে চলেছে। সাধন, সময় নষ্ট করিস না, মাছের ব্যাগটা ছুড়ে দে। সেদিন রাতে আমরা যেমন তেমন করে বাড়ি ফিরেছিলাম, কিন্তু আনতে পারিনি সেই মাছের ব্যাগটা। আপনারা আগের ভিডিওতে দেখেছেন বিমল কিভাবে একটা ট্রেন মিস করে এবং টিকিট কাউন্টারে বসে থাকা লোকটা তাকে বলে ওয়েটিং রুমে ওয়েট করতে। তারপর সেই ওয়েটিং রুমে প্রবেশ করে একটা অচেনা লোক। সেই অচেনা লোক বিমলকে গল্প শোনায় তাদের সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক রাতের। সেই সময় ওয়েটিং রুমের কাছের দরজা ঠেলে একটা লোক প্রবেশ করে। সে জানায় ট্রেন এসে গেছে। আপনারা যদি আগের পার্টটি না দেখে থাকেন তাহলে লিঙ্ক কমেন্ট বা ডিসক্রিপশনে দেওয়া রইল। সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক। গল্পগুলো যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা পুরোপুরি বিনোদনের জন্য, কেউ সিরিয়াস নেবেন না। বিমল লোকটির উদ্দেশ্যে বলল, তাহলে চলুন, বাকি কথা না হয় টেনেই বলা যাক। বিমল ওর ব্যাগটাকে কাঁধে তুলে নিয়ে ওয়েটিং রুমের কাছের দরজা ঠেলে বাইরে বেরালো। পিছনে পিছনে সেই লোকটাও ওয়েটিং রুমের কাছের দরজা ঠেলে বাইরে বেরালো। তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন, ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। টিকিট কাউন্টারে বসে থাকা লোকটি তাদের দুজনকে উদ্দেশ্য করে জানালো। বিমল আর অচেনা লোকটা একটু দেরি না করে ট্রেনের কামরায় উঠে পড়ল। ট্রেনের ভেতরটা পুরো ফাঁকা। ট্রেনের ভেতরে কেবলমাত্র ওরা দুজন। বিমল জানালার কাছের সিটে গিয়ে বসলো। লোকটাও ঠিক বিমলের সামনের সিটে গিয়ে বসলো। বিমলের বেশ খিদে পাচ্ছিল। ব্যাগ থেকে একটা বিস্কুটের প্যাকেট বার করে প্যাকেটটা ছিঁড়ে তার থেকে বিস্কুট বার করে খেতে লাগলো। বিমল বিস্কুটের প্যাকেটটার দিকে ইশারা করে লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি কি বিস্কুট খাবেন? লোকটা বলল, না, ঠিক আছে, তাহলে আমি একাই খাই। বিমল কথাটি বলল লোকটির উদ্দেশ্যে। ঠিক ওই সময় বিমলের ফোনটা আচমকা বেজে উঠলো। ফোন বার করে দেখলো ওর ছোটোবেলাকার বন্ধু সাগ্নিক ফোন করেছে। বিমল কলটা রিসিভ করে হ্যালো বলতেই ফোনের ওপার থেকে সাগ্নিককে জিজ্ঞাসা করলো, তুই এখন কোথায় আছিস? বাড়িতে তোর জন্য সবাই অপেক্ষা করছে। ফোনের এপার থেকে বিমল তাকে বলল, আমি সবে ট্রেনে উঠলাম। সাগ্নিক জিজ্ঞাসা করলো, কেন? তোর তো রাত 9টায় ট্রেন ছিল, তা তুই এখন ট্রেনে উঠলি কেন? রাস্তায় ট্রাফিকের জন্য স্টেশনে আসতে দেরি হয়ে যায়, যার জন্য রাত 9টার ট্রেনটা আমার মিস হয়ে গেছে। তাই অগত্যা 10:30টারই লাস্ট ট্রেনটাই আমাকে ধরতে হলো। তুই চিন্তা করিস না, কাল ঠিক সময় পৌঁছে যাব। সাগ্নিক বলল, ঠিক আছে, সাবধানে আয়। ঠিক আছে, রাখছি। বিমল বলল, ঠিক আছে, রাখ। এই বলে সাগ্নিক ফোনটা কেটে দিল। বিমল দেখলো লোকটা একটা গল্পের বই পড়ছে। বইটার সামনের প্রচ্ছদ রেখে বুঝতে পারলো বইটা ভূতের গল্পের। লোকটাকে মনোযোগ সহকারে গল্পের বইটা পড়তে দেখে বিমল কৌতূহল মাখানো কণ্ঠে জিজ্ঞাসা করলো, আচ্ছা রতিকান্ত বাবু, আপনি ভূত বিশ্বাস করেন? লোকটা নিজের মুখের সামনে থেকে গল্পের বইটা সরিয়ে নিয়ে বিমলের দিকে তাকালো এবং তারপর বলল, হ্যাঁ, বিশ্বাস করি। বিমল একটু হেয়ালি করে এই লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি কখনো ভূত দেখেছেন? দেখিনি, কিন্তু তা বলে যে ভূতের অস্তিত্ব নেই এটা কখনোই বলা যায় না। এই জগতে যেমন মানুষের অস্তিত্ব আছে, ঠিক তেমনি ভূতেরও অস্তিত্ব আছে। এক কথায় মানুষ থাকলেও
ভূতও থাকবে। লোকটা উল্টে বিমলকে জিজ্ঞাসা করলো, আপনি ভূতে বিশ্বাস করেন না? বিমল বলল, ভূত পুতে বিশ্বাস করি না, ভূত বেড়ে কিছু নেই। লোকটা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় বলল, আর ভূত যদি আপনার সঙ্গেই থাকে তাহলে তো আপনি বিশ্বাস করবেন? বিমল অবাক হয়ে বলল, মানে? এই বলে লোকটা নিজের মুখের ওপর থেকে বইটা সরিয়ে নিল। লোকটার মুখটা দেখে বিমলের চোখ দুটো বিস্তারিত হয়ে গেল। লোকটার সারা মুখে রক্ত লেগে রয়েছে। থুতনির একদিকটা কোনো ভারী জিনিসে আঘাত লাগার ফলে থেতলে গেছে। লোকটার সমস্ত জামাতে রক্ত লেগে রয়েছে। এই ভয়ানক দৃশ্য দেখার পর বিমলের গলা যেন শুকিয়ে গিয়েছে। বিমল অনেকটা চেষ্টা করার পরেও ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। বিমল একটু দেরি না করে ওর সিট থেকে উঠে সামনের অন্ধকার কামরার দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে বিমল একটা ভারী জিনিসের সঙ্গে হোঁচট খেয়ে ট্রেনের কামরায় অ্যালুমিনিয়ামের মেঝের ওপর সজোরে মুখ থুবড়ে পড়ল। বিমলের থুতনি ফেটে রক্ত বেরোতে লাগলো। বিমল বিমল পকেট থেকে রুমালটা বার করে থুতনির উপর চেপে ধরলো। পকেট থেকে ফোনটা বার করে ফোনের টর্চটা অন করে পায়ের কাছে মারতেই বিমল গা শিউরে উঠল। ওর পায়ের কাছে পড়ে আছে একটা পচা গলা হাত খাওয়া লাশ। বিমল সঙ্গে সঙ্গে 2-3 পা পিছিয়ে গেল। লাশটার মুখের ওপর টর্চের আলোটা পড়তেই বিমল আটকে উঠল। লাশটা বিমলের খুব চেনা। বিমল ভয়ে তোতলাতে তোতলাতে বলল, এ তো সেই টিকিট কাউন্টারে বসে থাকা লোকটা। তার মানে? বিমল বিমল লাশটার মুখের দিকে বেশ কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে যখন বিমল সামনের দিকে তাকালো, বিমল সামনে যা দেখলো তাতে ওর হুঁশ উড়ে গেল। এতক্ষণ ট্রেনের সেই কামরাগুলো বিমল খালি দেখেছিল। এখন সেই কামরাগুলোতেই অনেকটা কুকুরের মতো দেখতে দান বাঁকার হিংস্র জন্তু রয়েছে। তারা প্রত্যেকেই বিমলের দিকে তাকিয়ে একটা হিংস্র চাউনিতে তাকিয়ে রয়েছে এবং থেকে থেকে বিমলের উদ্দেশ্যে গর্জে উঠছে। বিমল দেখলো ওর থেকে কিছুটা দূরে সেই লোকটা দাঁড়িয়ে আছে। বিমল হাত জোর করে লোকটাকে বলল, প্লিজ আমায় ছেড়ে দিন, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। লোকটা একটু হেয়ালি করে জবাব দিল, অনেকদিন পর একটা শিকার ধরেছি, এত সহজে কি ছেড়ে দিব? বিমল আবার আগের মতো হাত জোর করে লোকটাকে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। লোকটার মুখে এবার একটা পেশাসিক হাসি ফুটে উঠল। আর ঠিক তখনই সেই কুকুরের মতো দেখতে দান বাঁকার হিংস্র জন্তুগুলো বিমলের দিকে ছুটে আসতে লাগলো। বিমল কি করবে ভেবে পাচ্ছিল না। ভয়ে তো হাত পা থরথর করে কাঁপতে লাগলো। দেখতে দেখতেই কুকুরের মতো দেখতে সেই দানবাকার হিংস্র জন্তুগুলো বিমলের উপর ঝাঁপিয়ে পড়ল। জন্তুগুলো তাদের ধারালো দাঁত দিয়ে বিমলের শরীরে কামড় বসাতে লাগলো এবং বিমলের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। বিমল নিজেকে এই হিংস্র জন্তুগুলোর আক্রোশ থেকে বাঁচানোর অনেকটাই চেষ্টা করলো, কিন্তু বিমলের সকল চেষ্টাই ব্যর্থ হলো। এতগুলো হিংস্র জন্তুর কাছে বিমল নিজেকে অসহায় বলে মনে করতে লাগলো। বিমল যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু এখানে বিমলের চিৎকার শোনার জন্য কেউ নেই। ট্রেনের হুইসেলের শব্দে বিমলের চিৎকার যেন মিলিয়ে গেল কোথায়। ট্রেন আমাদের খুব সহজেই গন্তব্যে পৌঁছে দেয়, কিন্তু গন্তব্যে পৌঁছানোর জন্য যদি পড়তে হয় বিপদে। ট্রেনে ভ্রমণ নিয়ে নতুন গল্প, গলা কাটার কবলে, আপনাদের সাথে আমি কৌশিক। তাহলে আজকের গল্প শুরু করা যাক। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে।
ট্রেন স্টেশনে বসে আছি আমি আর রাজু। নতুন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা দুজন। এখানে কোনো মানুষ তো দূরের কথা, টিকিট মাস্টারের কাউন্টারটাও বন্ধ। গ্রাম এলাকায় অনেক সময় ঝড় বৃষ্টিতে ট্রেন কারণবশত ক্যান্সেল হয়ে যায়। কিরে, আজ ট্রেন ক্যান্সেল হয়ে গেল নাকি? এই ঝড় বৃষ্টিতে ট্রেনের সামনে গাছ টাছ পড়েছে হয়তো। ট্রেন ক্যান্সেল হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল রাজু। সে কিছুক্ষণ পরে কথা বললেও সে একজন বুদ্ধিমান। সে অনেকবার ভূতুর কবলে পড়েছে বলে শুনেছি, সে নিজে হয়তো কোনোদিন বলেনি। সেই সময় হুইসেল বাজিয়ে ট্রেনটি স্টেশনে প্রবেশ করলো। আমরা দুজনে সময় নষ্ট না করে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের কামরায় একজন লোক বসে আছে, কিন্তু সে আমাদের থেকে 4-5টা সিট দূরে। দাদা, ও দাদা, আপনি কোথায় যাবেন? দাদা, ও দাদা। কিছু বলছেন? বলছি আপনি কোথায় যাবেন? একটু চিৎকারের সুরে রাজু কথাটি বলল। আমি বাবুনগরে যাচ্ছি। তার কথাগুলোর মধ্যে কেমন একটা ভুতুরে ভাব। এখন সময় রাত 1:05। এর মধ্যেই আমার খিদের চোটে পেট চুইচুই করছে। আমার পাশে রাজু কানে একটা হেডফোন দিয়ে ঘুমাচ্ছিল। আমি তাকে ডাকলাম, রাজু, রাজু। সে ধুরমুর করে উঠে বলল, কি হয়েছে, ডাকছিস কেন? আমার খুব খিদে লেগেছে। রাখবেই তো, রাত তো আর কম হয়নি বলে সে তার ব্যাগ থেকে 2টি বিস্কুটের প্যাকেট বের করে একটা আমার হাতে আর একটা ওর হাতে। আমি প্যাকেটটা ছিঁড়ে আমাদের সাথে সফর করা লোকটার উদ্দেশ্যে বললাম, দাদা খাবেন? দাদা খাবেন নাকি? বলতেই আমার গায়ে একটা ঠান্ডা স্রোত খেলে গেল। লোকটা ট্রেনের মধ্যে নেই। রাজু, রাজু, সামনে দেখ। কি? সামনে তো কেউ নেই। কেউ নেই? তাহলে লোকটা কোথায় গেল? সেই সময় আচমকা ট্রেনটা থেমে গেল। আর চারিপাশে একটা ভয়ানক আওয়াজ। তৎক্ষণাৎ রাজু সময় নষ্ট না করে বলল, পালা কৌশিক পালা। বলে আমরা দুজন রেল লাইন ধরে দৌড়াতে থাকলাম। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমাদের পিছনে একটা বিভীষিকা, তার মাথা নেই, গলা দিয়ে ঝরে পড়ছে রক্ত। সে কি ভয়ানক, সে কি ভয়ানক। আমরা ট্রেন লাইন দিয়ে আরো জোরে ছোটার চেষ্টা করলাম, নাকি এই বৃষ্টি আর এক ট্রেন লাইন দিয়ে জোরে ছোটাও যায় না, গেলে আর কেউ বাঁচাতে পারবে না। শেষ হলো আজকের গল্প গলা কাটার কবলে। সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক।